আজকে টপিক স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন। ঠিক আছে, স্টেরিলাইজেশন ডিসইনফেকশন। ঠিক আছে, সবার মনে হবে যে এই চ্যাপ্টারটার মধ্যে কি এমন থাকলো যে স্যার স্টেরিলাইজেশন পড়াচ্ছে। দেখো, স্টেরিলিটিটা খুব ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। সে একটা নর্মাল হাইজেনিক মানুষকে যদি জীবনযাপন পালন করতে হয় তাহলে সবাইকে স্টেরিলিটি মেনটেন করতে হয়। ঠিক আছে, তো সব ক্ষেত্রে স্টেরিলিটি আমরা সব থেকে বেশি জেনেছি কোভিড-19 সিচুয়েশনের সময়। যখন কোভিড এলো, কোভিড যখন ভাইরাসটা এলো, করোনা ভাইরাস, গ্রুপ অফ করোনা ভাইরাস আমি বলেছি, করোনা ভাইরাস যখন এলো, তখন আমরা সবাই মিলে হাত ধোয়া বা এই প্রোটোকলটা যখন আমরা আস্তে আস্তে জানতে থাকলাম, তখন আমরা জানতে পারলাম যে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হয়। ঠিক তো? আমরা সামাজিকভাবে এবং যখন আমরা খারাপ একটা ল্যাঙ্গুয়েজ বলি, আমরা সোশ্যাল এবং আনসোশ্যাল। যদি আমরা সোশ্যালি, আমরা যদি মানুষ হিসাবে, যদি আমরা, মানুষ শব্দটা এসছে মান আর হুঁশ এই দুটো শব্দ থেকে। মানে মান থাকবে, মানে গুণী গুণী মানুষ, মানে তার নির্দিষ্ট সভ্য ভদ্র আচরণ থাকবে, তাই তাকে মানুষ বলা হয়। আর হুঁশ থাকবে, মান থাকলো তার, আর হুঁশ থাকবে, হুঁশ মানে তার জ্ঞান থাকবে, তাই তাকে বলা হয় মান হুঁশ। তাই তো? তাই এই মনুষ্য প্রজাতি যদি একটা সোশ্যালিজম, একটু সোশ্যালিজম এবং আনসোশ্যালিজম দুটো টার্ম আছে। কখন আমরা সোশ্যালিজম আর আনসোশ্যালিজম বলবো? যখন সভ্য ভদ্র আচরণ করবে এবং সে তার নীতি, ন্যায়, কর্তব্য পরায়ণ থেকে যখন সে বিচলিত থাকবে না, একটা সামাজিক মানুষ হিসেবে, সেটাকেই আমরা বলছি সোশ্যালিজম, মানে সামাজিক ভাবে। অসামাজিক ভাবে কখন থাকতে পারে? যখন সে নীতি বৈষম্যর উপরে, চোর, গুন্ডা, লুটেরাজ, কেউ কেউ থাকে স্বার্থপর। ঠিক আছে, তো সেটা হচ্ছে আনসোশ্যালিজমের এক্সাম্পল। তো আমরা যখন সোশ্যালিজম মেলামেশা বা সোশ্যালিজম কালচারের মধ্যে বিলংস করছি, সাউন্ড ক্লিয়ার? থ্যাংক ইউ বিজয়। যখন আমরা বিলং করছি তখন আমাদেরকে দুটো জিনিস ক্রাইটেরিয়া ফলো করতে হয়। এক, নিজের সেফটি, সঙ্গে অপরের সেফটি। স্যার আমি নিজেই তো বাঁচলে হতো, অপরের সেফটিটা কি ইম্পর্টেন্ট? অপরের সেফটি যদি তুমি না দেখো, স্টেরিলিটি পড়াতে গিয়েই আসছে কিন্তু এই টপিক গুলো। যদি তুমি অপরের সেফটি না দেখো তাহলে এক্সপোজার হতে পারো তুমি অন্যের দ্বারা। কি বললাম? তুমি এক্সপোজার হতে। তো আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবো যে কেন অপরকেও সেফ থাকতে হবে। অপরকে সেফ রাখার একটাই উদ্দেশ্য যে আমাদের দ্বারা যদি কেউ এক্সপোজার হয়, আমি যদি একটা নিডল দিয়ে কারোর ব্লাড ড্র করলাম, ঠিক আছে, একটা নিডল দিয়ে ব্লাড ড্র করে যদি আমি প্রপার, যদি আমি সেটাকে ডিসপোজ না করি, তাহলে ওই নিডল পুনরাবৃত্তি মাটিতে পড়ে থাকলে আমার শু, বা আমি যেটাই আমি পরে থাকি, শু কভার দেওয়া যুক্ত জুতো বা যাই পরে থাকি, বা রাস্তাঘাটে যেখানে পরে থাকি, ওটা আমি জানবো না, ওই এক্সপোজার আমিও হতে পারি। তাহলে ডিরেক্ট ওয়ে এবং ইনডিরেক্ট ওয়েতে আমাকে কি করতে হবে? মিডিলটা শোনা গেল দীপন, আমি বলিনি, দীপন আমি বলিনি। তো আমাকে যে এক্সপোজার, আমি 1 মিনিট মতো গ্যাপ নিয়েছিলাম, আমরা যে এক্সপোজার যেটা আমি মেনটেন করার চেষ্টা করছি, সবাইকে আমাকে সোশ্যালিজম ভাবে স্টেরিলিটিটা আমাকে মেনটেন করতে হবে, এবং আমি আমার দ্বারা যেন অন্য কেউ এক্সপোজার না হয়, যেমন আমরা ইউনিভার্সাল প্রিকশন পড়েছিলাম, এক্সপোজার না হয় সেই দিকটা ফলো করতে হবে। তো ওই সোশ্যালিজম ব্যাপার থেকে আসছে আমাদের কি, নিজেদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। কি? সেটাই হচ্ছে স্টেরিলিটি। স্টেরিলিটি আমরা কিভাবে মেনটেন করার চেষ্টা করি? স্টেরিলিটিটা আমরা দুভাগে মেনটেন করার চেষ্টা করি। কি বললাম? স্টেরিলিটিকে আমরা মাত্র দুভাগে মেনটেন করার চেষ্টা করি, একটা ফিজিক্যাল মেথড এবং একটা কেমিক্যাল মেথডে। ঠিক আছে, চলো। চলো আমরা তাহলে এবার আসি স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে দুটো পার্থক্য আছে। স্টেরিলিটি মানে হচ্ছে যে প্রসেসে আমরা কোনো, মানে যে কোনো জিনিসের একটা স্টেরিলিটিটাকে আমি কি করছি, আমি তার সারফেস বা সম্পূর্ণরূপে তার সারফেসে হতে পারে, সারফেস স্টেরিলাইজেশন মানে তার সারফেস থেকে আমি তাকে মারতে পারি, অথবা তাকে ভেতর থেকেও
তার ভেজিটেটিভ বা স্পোর ফর্ম যা থাকে সেগুলোকে যদি আমি সম্পূর্ণভাবে আমি যদি মেরে ফেলতে পারি, বা ফ্রি ফ্রম অল মাইক্রো অর্গানিজম আদার দেন ভেজিটেটিভ ফর্ম অ্যান্ড স্পোর ফর্ম, সেই ফর্মে যদি আমি সেটাকে মেরে ফেলতে পারি, ঠিক আছে, সেই ফর্মে যদি আমি সেগুলোকে মেরে ফেলতে পারি, তখন সেটা আসছে সম্পূর্ণরূপে যদি আমি সেটাকে মেরে ফেলতে পারি, ঠিক আছে, সেটাই আসছে স্টেরিলাইজেশন। বুঝতে পারলাম। আর ডিসইনফেকশন কি? ডিসইনফেকশন মানে হচ্ছে আমি কাউকে মারলাম, মানে ডিস্ট্রাকশন করলাম প্যাথোজেন গুলোকে, ঠিক আছে, বাট ব্যাপারটা বোঝার চেষ্টা করো। স্টেরিলাইজেশনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে সে ডিস্ট্রয় হয়ে গেল, সে আর নতুন ভাবে ইনফেকশন করার জন্য অ্যাক্টিভ থাকলো না। বাট বাট ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন প্রডিউস করতে পারে, এবং যারা স্পোর ফর্ম থাকে, স্পোর ফর্ম যে সমস্ত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসরা করে থাকে, তারা আবার রিজেনারেট করে ইনফেকশন শুরু করতে পারে। তো এক সেকেন্ড। সরি। তো সেক্ষেত্রে ডিসইনফেক্টেন্টে কি করতে পারে, ডিস্ট্রয় করছি আমি সম্পূর্ণ মাইক্রো অর্গানিজম বা যা থাকছে সেগুলো, ভেজিটেটিভ ফর্ম বা স্পোর গুলোকে, কিন্তু সেটাকে আমি, সে আবার কেপাবেল থাকছে ডিসইনফেক্টেন্ট। কিরকম ডিসইনফেক্টেন্ট আমরা ইউজ করে থাকি, সে পরে আবার ইনফেকশন ঘটাতে পারে। সে কিরকম ভাবে করে থাকি, ধরে নাও স্টেরিলাইজেশনে আমি যেটা করি, একটা ধরে নাও কোনো একটা যে কোনো জিনিস, তুমি একটা যে কোনো জিনিস কল্পনা করো যে যেটাকে তুমি স্টেরাইল করতে চাও। যদি স্টেরাইল করতে চাও, তার জন্য যদি তুমি সেটাকে সানলাইট বা যদি তাপে রাখো, সেক্ষেত্রেও সে সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া হোক, মাইক্রো অর্গানিজম হোক, ফাঙ্গাস হোক, সেটাকে আমরা মারতে পারবো স্টেরিলাইজেশনের দ্বারা, স্টেরিলাইজেশন কন্ট্রোলের দ্বারা। কিন্তু আমরা দেখবে হ্যান্ড রাব কি ইউজ করি, আমরা আমরা হ্যান্ড রাব ইউজ করে থাকি। হ্যান্ড রাব কি থাকে, হ্যান্ড রাবের সলিউশন হ্যান্ড রাব, বা 70% দেখবে আমরা অ্যালকোহল বেস, 70% আমরা অ্যালকোহল বেস, আমরা ইথাইল অ্যালকোহল ব্যবহার করে থাকি, ইথানল ব্যবহার করে থাকি। সেইগুলো কি করে, ডিসইনফেক্টেন্ট করে, ঠিক আছে। সেই ডিসইনফেক্টেন্টটা আমরা যেটা করে থাকি, সেটা বিশেষ করে আমরা টেম্পোরারি মারা, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যারা মারা যায় ঠিকই, কিন্তু সেই অর্গানিজম গুলো টেম্পোরারি, এবং সেগুলোর হার্মফুল মানে সে আরো বেশি ক্ষতিকর করতে পারবে না, ঠিক আছে, ডিসইনফেক্টের ক্ষেত্রে। বাট সেগুলো যদি সম্পূর্ণরূপে আমি স্টেরিলিটি মেনটেন না করি, তাহলে কি হতে পারে, ওই ডিসইনফেক্ট দিয়ে মানে যেগুলো মারা গেছিল, যেই স্পোর ফর্ম গুলো বা যেই মাইক্রো অর্গানিজম গুলো, তারা পরে আবার মাইক্রো অর্গানিজম গ্রো করাতে পারে। তার জন্য স্টেরিলাইজেশন এবং ডিসইনফেক্টেন্টের মধ্যে পার্থক্য তোমরা বুঝে গেছো। দুটো জিনিসই মারা, এটা মাথায় রাখো। থ্যাংক ইউ, অনেক অ্যাটেন্ডেন্স এসছে। চলো এরপরে আসছি অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কি, অ্যান্টিসেপটিক কথাটা তো তোমরা তো সবাই জানো। অ্যান্টিসেপটিক মানে যখন কোনো জায়গায় কোনো সার্জারি হয়, বা আমরা যখন, আমি ব্লাড ডোনেশন, ব্লাড কালেকশন ক্রাইটেরিয়াতে যখন আমি পড়িয়েছিলাম প্রথম, যখন আমার সাথে আমার ক্লাসগুলো করতো এপ্রিল মাসে, তখন জেনে থাকবে আমি বলতাম যে এরিয়া থেকে আমরা ভেন পাংচার করব, এটা যদি একটা ভেন পাংচার এরিয়া হয়, মানে এলবোর জাস্ট নিচের অংশটুকু হয়, তো সেই জায়গাটা আমাদেরকে কি করতে হতো, স্পিরিট ইউজ করলে স্টেরিলাইজেশন হবে না, ডিসইনফেক্টেন্ট করলে। কাজী সুজাউদ্দিন রিপ্লাই দিচ্ছি, এটাই রিপ্লাই দিচ্ছি। যেটা তুমি স্পিরিট ইউজ করছো, 70% অ্যালকোহল যেটা তুমি ইউজ করছো, ওটা হচ্ছে ডিসইনফেকশন, নট স্টেরিলাইজেশন। শোনো কি করছি আমি, যদি বিটাডাইন লোশন, কি বললাম, বিটাডাইন লোশন, বিটাডাইন, পোভিডিন আয়োডনের বিটাডাইন লোশন বলা হয় যেটা, সেটা
10% সলিউশন থাকে, মাথায় রাখতে হবে কিন্তু সেটা কত পার্সেন্ট থাকে, 10% থাকে সেই অ্যান্টিসেপটিকটা। সেইটা দিয়ে আমি কি করি, ওই জায়গার যে ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম ফ্রি ফর্ম করি, আমি ওই জায়গাটাকে প্রথমে ফ্রি ফর্ম করি, তারপর আমি ইউজ করব 70%, তারপর আমি ইউজ করব কি, তারপর আমি ইউজ করব কত পার্সেন্ট, 70% অ্যালকোহল ইউজ করব, যাতে ওই এরিয়াটা সম্পূর্ণরূপে মারা যায়, ওই এরিয়ার যে ব্যাকটেরিয়া বা ইনফেকশনটা থাকছে সেই জায়গাটা সম্পূর্ণরূপে মারা যায়। এবং আমি কি বলেছিলাম, মোছার সময় এই 0 থেকে শুরু করে এরকম ভাবে এগোতে হবে, নট এরকম ভাবে ঘষা বা এরকম ভাবে ঘষা মাজা করে ওই জায়গাটা থেকে তুমি ব্যাকটেরিয়াল স্পোর বা যাই মাইক্রো অর্গানিজম থাকো সেগুলোকে তুমি মারতে পারবে না। এটা এই ক্ষেত্রে তুমি ওইটা তুমি মাইক্রো অর্গানিজমকে মারার জন্য এই অ্যান্টিসেপটিকটা তুমি ইউজ করছো। অথবা যে জায়গায় সার্জারি হয়, সার্জারি কোন জায়গায়, দেখো তো একটু পার্সেল আছে গোপাল। তো তো সেক্ষেত্রে কি করা হয়, যখন ওটি বা সার্জারি প্রি প্ল্যান ওটি করা ওটি থাকে, তখন দেখা যায় 10% সেক্ষেত্রেও 10% বিটাডাইন অ্যালকোহল দিয়ে পরিষ্কার ভাবে সেই জায়গাটাকে প্রথমে অ্যান্টিসেপটিক দিয়ে ক্লিন করে দেওয়া হয়। ঠিক আছে, চলো এরপরে যে সিচুয়েশনটাই আমরা যাই, বলছে সেটাই হচ্ছে অ্যাসেপসিস। অ্যাসেপসিস জিনিসটা কি, দেখো সব প্রোটোকলটাই না আমরা ইনফেকশন এরিয়া থেকে, মানে যে টিস্যুটা যেন আনইনফেক্টেড পাওয়া যায় সেটা যেন প্রিভেন্ট করতে পারি, তার জন্য আমরা যেই স্টেজটা মেনটেন করি সেটাই হচ্ছে অ্যাসেপটিক কন্ডিশন। বা সেই জায়গাতে আমি অ্যান্টিসেপটিকটাকে ইউজ করার পর আমি ধরুন একটা সার্জিক্যাল প্রসিডিওর আমি শুরু করব। তো সার্জিক্যাল প্রসিডিওর শুরু করার আগে আমার যে পুরো সিস্টেমটা থাকছে সেটাই অ্যাসেপটিক কন্ডিশনে থাকে। এই অ্যাসেপসিসটাই হচ্ছে তাই, এটাই যে কন্ডিশনের করা হয় অ্যাসেপটিক পদ্ধতিটা, সেটাই হচ্ছে অ্যাসেপসিস। বুঝতে পারলাম কিরকম, আমি যখন কোনো ওটি করব বা কোনো একটা জায়গাকে যখন আমি ক্লিন করে আমি যখন সেই জায়গা থেকে স্যাম্পেল কালেক্ট করব, আমি মাইক্রোবায়োলজি স্টেরিলাইজেশন বলছি, স্যাম্পেল কালেকশন করবো স্টেরাইল ওয়েতে, তখন সেক্ষেত্রে সেই জায়গা যেন অন্য আদার কোনো ব্যাকটেরিয়ার এক্সপোজার যেন না আসে। কি বললাম, অন্য ব্যাকটেরিয়ার যেন এক্সপোজার না আসে, বা আমার যেই টিস্যুর এরিয়া থেকে আমার মাইক্রো অর্গানিজমটা কালচার করা, বা আমি যদি অন্য কোনো মিডিয়াতে গ্রো করাতে চাই, তো সেই জায়গাতে যখন আমি যেই টিস্যুটাকে আমি নেব, বাকি যে অন্য টিস্যুগুলো যেন আনইনফেক্টেড টিস্যু হিসেবে থাকে, মানে যেন সেগুলো ইনফেক্টেড না হয়ে যায়, সেটার জন্য যে প্রসিডিওরটা আমি ইউজ করে থাকি সেটাই অ্যাসেপটিক কন্ডিশনে, ওটাই অ্যাসেপসিস। কেমন, চলো এরপর দেখো বলছে ইউজেস অফ প্রাইমারি ইউজেস অফ স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন। কোথায় আমি প্রাইমারি ইউজ করে থাকি, ঠিক আছে, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেক্টেন্ট। স্টেরিলাইজেশন কি করা হয়, মেটেরিয়াল ইনস্ট্রুমেন্ট ইউজুয়ালি সার্জিক্যাল এন্ড ডায়াগনস্টিক প্রসিডিওর। তাহলে এতক্ষণ বুঝতে পারলে কাজী সুজাউদ্দিন, তুমি যেমন বলছিলে যে স্যার আমি হাত যে আমি স্টেরিলাইজেশন করছি স্পিরিট দিয়ে, সেটা কি জিনিস, সেটা হলো স্টেরিলাইজেশন করছি না, সেটা আমি ডিসইনফেক্টেন্ট করছি। কারণ ও জায়গার যে ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম থাকে সেগুলোকে আমি টেম্পোরারি কিল করছি। কি বললাম, টেম্পোরারি ওখানকার যে প্যাথোজেন অর অর্গানিজম আছে সেগুলোকে ডিস্ট্রাকশন করছি, টেম্পোরারি ইনফেকশন, বাট নট নেসেসারিলি এখানে স্পোর মারা যায় না, এটা মাথায় রাখতে হবে ডিসইনফেক্টেন্টে, খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তারপর কি বলছে, প্রিপারেশন অফ স্টেরাইল কালচার মিডিয়া রিয়েজেন্ট ইউজ উইথ দ্য মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে যে কালচার মিডিয়া গুলো যখন আমরা তৈরি করি, জানো নিশ্চয়ই কালচার মিডিয়া কেন তৈরি করা হয়, কারণ মাইক্রো অর্গানিজমের কি ইনফেকশন আছে সেটাকে যখন আমি মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরিতে আমি আবার দেবো বা বড় করব সেই ব্যাকটেরিয়াটাকে দেখার জন্য, তার মেন পুষ্টি হচ্ছে কালচার মিডিয়া। ঠিক আছে, তো প্রিপারেশন অফ কালচার মিডিয়া এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ সুজাউদ্দিন। এটা ইউজ করব। তারপর কি বলছে, ফুড ম্যানুফ্যাকচারিং যে জায়গা, ফার্মাসিউটিক্যাল জায়গা, ঠিক আছে, ফুড ম্যানুফ্যাকচারিং বলছে ইমপ্লিমেন্টেশন অফ ফুড ডেয়ারি। তোমরা আজকাল জানো দুধ, মিল্ক প্রোডাক্ট, তো সেইগুলো তো জানো, আজকাল দিনে টোন দুধ পাওয়া গেছে। টোন দুধ কি জিনিস জানো, ফ্যাটটাকে ডিগ্রেড করে কমিয়ে নেওয়া হয়, ঠিক আছে, এবং ওই মিল্কটাকে পাস্তুরাইজেশন করে একটা টেম্পারেচারে নিয়ে এসে ভেঙে সেখান থেকে টোন দুধ বের করা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে সঙ্গে মেডিসিনের যে কি বলো ফার্মাসিউটিক্যাল যে ম্যানুফ্যাকচারিং গুলো হয়, ঠিক আছে, কারণ ফার্মাসিউটিক্যাল যে এরিয়া গুলো আছে সেখানেও তো তোমাকে জানতে হবে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করছি ওই ইনগ্রেডিয়েন্ট গুলো
কি পারপাসে? যেন আমার দেখতে হবে ওই ইনগ্রেডিয়েন্ট যেগুলো দিয়ে আমি মেডিসিনটা বানাচ্ছি সেইগুলো যেন কন্টামিনেটেড না থাকে। কেমন? তার জন্য আমি স্টেরিলাইজেশন বা ডিসইনফেক্টেন্ট সেখানে আমি করে থাকি। ঠিক আছে, এবার আসছি মেথড অফ স্টেরিলাইজেশন। কি কি মেথডে আমি স্টেরিলাইজেশন করে থাকি। ঠিক আছে, এই দেখো প্রথমে আছে ফিজিক্যাল মেথড, এখানে আছে ফিজিক্যাল মেথড, কেমন? আর এটা আছে কেমিক্যাল মেথড। ঠিক আছে, আমরা আজকে পড়বো ফিজিক্যাল মেথড। দেখো কত কটা আছে ফিজিক্যাল মেথডে? 1 2 3 4 5টা। 1 সানলাইট, 2 হিট, হিটকে দুভাগে ভাগ করি আমরা, ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট। 3 নম্বরে আছে ওজোন, 4 নম্বরে আছে ফিল্ট্রেশন, 5 নম্বরে হচ্ছে রেডিয়েশন। কেমন? এই হচ্ছে আজকের পড়াশোনার মেন এত দূরের আগে পর্যন্ত। এবার বলো কার কি কোনো সমস্যা আছে কিনা এত দূর পর্যন্ত, তারপরে স্টেজে যাবো। বৈশাখী, সুদীপের কি খবর? সুদীপ ক্লাসে আছো? আশিসের কি? অনেকদিন তো আশিসের কোনো খবরই পাওয়া যায় না। কি হয়েছে? আশিস কি ক্লাস ক্লাস ছেড়ে দিয়েছে? কৃষ্ণেন্দু দেখো তো আশিস ক্লাস আছে কিনা। নাই। সৌমি কি খবর? সৌমি, সৌভিকের কি খবর? পড়াশোনা চলছে তো? চলো, এরপরে আছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডে কি? অ্যালকোহল বেস কেমিক্যাল মেথড আছে, অ্যালডিহাইড বেস দিয়ে আমি কেমিক্যাল স্টেরিলাইজেশন করতে পারবো। ফেনল ইউজ করা যায়, হ্যালোজেন ইউজ করা যায়, অক্সিডাইজিং এজেন্ট, সল্ট, সারফেস অ্যাক্টিভ এজেন্ট, ডাই অ্যান্ড গ্যাস। এই টোটাল 9টা আছে, ওটা নেক্সট ডে পড়াতে পারবো। ঠিক আছে, আজকে আসি ফিজিক্যাল স্টেরিলাইজেশন। ঠিক আছে সৌভিক, থ্যাংক ইউ। চলো, প্রথম আসছি সানলাইট। বলবে সানলাইট দিয়ে কি স্টেরিলাইজেশন হয়নি? হ্যাঁ অবশ্যই সানলাইট দিয়ে স্টেরিলাইজেশন হয়। ঠিক আছে, সানলাইট হ্যাজ অ্যান অ্যাক্টিভ জার্মেডিয়াল ইফেক্ট ডিউ টু দ্য কন্টেন্ট অফ ইউভি রে। এটা মাথায় রাখতে হবে। আমরা সবাই দেখবে, সবাই বলছে সানস্ক্রিন ইউজ করি আমরা, দেখবে সবাই আজকাল দিনে মডার্ন মানুষ সবাই সানস্ক্রিন ইউজ করে কি? ইউভি থেকে বাঁচার জন্য। আল্ট্রা ভায়োলেট রে, আল্ট্রা ভায়োলেট রে থেকে কি হয়? এই ইউভি রে ইট ইজ এ ন্যাচারাল মেথড অফ স্টেরিলাইজেশন ইন কেস অফ ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড রিভার্স অ্যান্ড লেকস। এই যে আমরা বলি না নদীর যে বাহিত জল, এই তাই বলে এই নয় গঙ্গার জল পান করা যায়। তুমি যদি পর্বতের জল চলে যাও বা পাহাড় যেগুলো কন্টামিনেটেড এরিয়া কম, যদি তুমি সিকিম বা মানালি এইসব সমস্ত জায়গায় যাও, সেসব জায়গার জল, বা তুমি ফ্রান্স যদি যাও সেসব জায়গার জল তাও হয়তো পান করা যাবে, কারণ দূষিত বা লোকজন কন্টামিনেট কম করে। তো এই ক্ষেত্রে যে জলের যে মানে স্টেরিলাইজেশন মেনটেন করা হয়, যেটা পানির যোগ্য করা হয় সানলাইটের ইফেক্ট, এবং যেটা লম্বা সুদীর্ঘ পথ অতিক্রান্ত হয়ে আসছে প্রপার সানলাইটে যদি পাই, সেক্ষেত্রে জলে থাকা যে সমস্ত মাইক্রো অর্গানিজম নদীর জল সেগুলো কিন্তু মারা যায়, এবং ওই জল খেয়েই কিন্তু অনেকজন বেঁচে থাকে এখনো পর্যন্ত টিল টুডে। ওয়াটার ট্যাঙ্ক, যেগুলো বড় বড় ওয়াটার ট্যাঙ্ক থাকে, যেগুলোকে মানে আগেকার দিনের কথা বলো ওয়াটার ট্যাঙ্ক, এখনকার ওয়াটার ট্যাঙ্ক তো সবাই বড় বড় ট্যাঙ্কে বড় বড় পিউরিফায়ার বসিয়ে নিচ্ছে। আগে কালে যে ওয়াটার ট্যাঙ্ক থাকতো, সে বড় বড় ওয়াটার ট্যাঙ্ক, যেমন আমাদের টালা কলকাতায় আছে টালা ওয়াটার ট্যাঙ্ক, এই সমস্ত কিন্তু আগে কিন্তু সানলাইট দিয়েই কিন্তু ফিজিক্যাল মেথডে তোমার হচ্ছে স্টেরিলাইজ করা হতো। ঠিক আছে, এরপর হচ্ছে লেক, লেকের জল মানে বড় বড় লেক, তাই বলে এখানে কাছাকাছি কি লেক আছে আমি জানি না, চিল্কা লেক উড়িষ্যায় আছে। এই সমস্ত ক্ষেত্রে কি বলি সানলাইট দিয়ে স্টেরিলাইজ হয়। চলো এগুলো বাদ দাও, এরপর আসছে হিট স্টেরিলাইজেশন। Heat is the most reliable and commonly employed method of sterilization. It should method of the choice unless of the contraindicated. The types of heat মানে বেসিক্যালি কি করছে হিট, হিট এক্ষেত্রে দুটো ফ্যাক্টরে কাজ করে, একটা ড্রাই হিট আর একটা হচ্ছে কি বললাম ময়েস্ট হিট। ঠিক আছে, কি বললাম? একটা ড্রাই হিট আর একটা হচ্ছে ময়েস্ট হিট। হিট বলছে ভালো করে দেখো, বলছে হিট কি করে? হিট কিলস দ্য অর্গানিজম অ্যান্ড ডিনেচিওর অফ দ্য ব্যাকটেরিয়াল প্রোটিন, অক্সিডেটিভ ড্যামেজ and by the toxic effect of the elevated level of the electrolyte. ঠিক আছে, তাহলে কি হলো? একটা মাইক্রো অর্গানিজম বা একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, তাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাকটেরিয়াল স্ট্রাকচার যখন তোমরা পড়েছো তখন তোমরা জানবে একটা প্রোটিনের ওয়াল আছে, নিউক্লিক অ্যাসিডের বেস আছে, সবকিছু দিয়ে, এবং ওকে বাঁচানোর জন্য পরিবেশ থেকে পাওয়া ইলেকট্রোলাইট আছে, সব ইফেক্ট গুলো ওর মধ্যে বর্তমান আছে। তো যখন আমি হিট জেনারেট করব, বলছে আর কি হিট জেনারেট করব, তখন তার কি করছে? এই যে টক্সিক ইফেক্টের জন্য তার ইলেকট্রোলাইট লেভেলটা ভেঙে যাবে, এবং প্রোটিন ডিনেচিওর হবে, এবং অক্সিডেটিভ যে ড্যামেজ হবে, মানে সবারই তো একটা জানো জারণ ঘটাতে হয় অক্সিডেশন, কারণ একটা মাইক্রো অর্গানিজম বা সবকিছুকে বেঁচে থাকতে গেলে সেক্ষেত্রে অক্সিডেশনের প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে সেই ওয়ালটা ভেঙে যাবে। কেমন? তারপর কি বলছে? মোস্ট অফ দা ডিনেচিওর প্লাজমা প্রোটিন অক্সিডেটিভ ড্যামেজ টক্সিক ইফেক্ট, দেখো ইভাপোরেটেড লেভেল, এগুলো কিন্তু মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে,
আমি কিন্তু বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের জানার জন্যই, কিন্তু সবাই তো ভাবছে স্টেরিলাইজেশন কি এমন ক্লাস, এই স্টেরিলাইজেশন কিন্তু মন দিয়ে করতে হবে। কি বলছে, আর ময়েস্ট হিট কি করে, ময়েস্ট হিট কিলস দ্য মাইক্রোঅর্গানিজম বাই দ্য ডিনেচার অ্যান্ড দ্য কোয়াগুলেশন অফ প্রোটিন। তাহলে ড্রাই হিট পেলে এর পরেরটা বলছে ময়েস্ট হিট। ময়েস্ট হিট বলছে কিল মাইক্রোঅর্গানিজম ইফেক্টিভলি, লোয়ার টেম্পারেচার ডিনেচিওর করে ভায়া অ্যান্ড র্যাপিড কোয়াগুলেশন, কি করছে, কোয়াগুলেশন প্রোটিন, মানে ওই যে প্রোটিনটা সেটাকে ডিগ্রেড করে। এবার কি কি ফ্যাক্টর আছে যেগুলো বেসিক্যালি তোমার হচ্ছে এই মাইক্রো অর্গানিজম, মানে এই ড্রাই হিট স্টেরিলাইজেশন বা হিট স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বলছে ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট কেমন, বলছে নেচার অফ হিট আমি কেমন দিতে পারি, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কি কি হতে পারে, নেচার অফ হিট, ড্রাই হিট, ময়েস্ট হিট, আমি যে কোনো কিছুই মানে পেনিট্রেট করতে পারি, সেটা পাওয়ার জেনারেট হিসেবে, মানে ওকে আমি যখন তাপ দেবো, একটা চুলাতে যখন আমি তাপ দিচ্ছি, মানে একটা মাধ্যম, সেটা তাপ দেওয়ার অনেক মাধ্যম হতে পারে, রেড হিট হতে পারে, ফ্লেমিং মানে তাপ দেওয়া হতে পারে, ডাইরেক্ট ফ্লেম, ইনসিনারেশন হতে পারে মানে এক ধরনের পুড়িয়ে ফেলা, ঠিক আছে, এটা অনেকটা বার্নিং বলতে পারো, এবং হট এয়ার ওভেন, ঠিক আছে, এই এত কটা আছে ড্রাই হিটের মধ্যে, ঠিক আছে। তারপরে কি আছে, টেম্পারেচার অ্যান্ড ডিউরেশন। টেম্পারেচার অ্যান্ড ডিউরেশন মানে কি কি ফ্যাক্টর গুলোর জন্য এই ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর দায়ী থাকে, কিরকম, বলছে এটা স্টেরিলাইজেশনের জন্য এর একটা প্রপোর্শনাল আছে। যখন আমি টেম্পারেচারের পরিমাণটা আমি যখন ড্রাই হিটে বাড়াবো না, তখন সে তার ব্যাকটেরিয়ার যে বেঁচে থাকার যে ক্ষমতা বা এনার্জিটা ডেফিসিয়েট হয়ে যাচ্ছে, তাহলে তখন সেক্ষেত্রে সে মারা যাচ্ছে, ঠিক আছে। তারপর কি বলেছে, ক্যারেক্টারিস্টিক মাইক্রো অর্গানিজম। ক্যারেক্টারিস্টিক মাইক্রো অর্গানিজম কি বলছে, ব্যাকটেরিয়াল স্পোর আর কিল বাই দ্য ময়েস্ট হিট 121 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 15 মিনিটস, ঠিক আছে। এটা ভেজিটেটিভ যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাস, এরা যদি আমি 30 মিনিটের উপর যদি আমি এটা চালাই, ঠিক আছে, 30 ডিগ্রি উপর যদি আমি এটা চালাই, তখন সেক্ষেত্রে মাইক্রো অর্গানিজম এবং স্পোর ফর্মে যা ব্যাকটেরিয়া আছে সেগুলো হচ্ছে মারা যাবে, কেমন। তারপর কি হচ্ছে, এবার হচ্ছে মেটেরিয়াল। আমি এক্ষেত্রে কি মেটেরিয়াল, বলছে এ হাই কন্টেন্ট অফ অর্গানিক সাবস্টেন্স টেন টু প্রোটেক্ট দ্য ভেজিটেটিভ ফর্ম। তাহলে একটা ব্যাকটেরিয়ার মেইন যে মানে মেটেরিয়ালটা, মানে অর্গানিক সাবস্টেন্স ওর মধ্যে বর্তমান থাকে এবং স্পোর থাকে, যার এগেনস্টে লিথাল অ্যাকশন থাকে হিটের লিথাল অ্যাকশনের জন্য কি হয়, মেটেরিয়াল গুলো কি করে, কন্টেনিং অর্গানিক সাবস্টেন্স রিকোয়ার মোর টাইম ফর স্টেরিলাইজেশন, প্রোটিন, সুগার, ফ্যাট, স্টার্চ, সাম অর্গানিক সাবস্টেন্স। আমরা যত তাড়াতাড়ি একটা ইকে ভাঙতে পারবো, একটা মাইক্রো অর্গানিজম ভাঙতে পারবো, কিন্তু স্পোরকে ভাঙতে পারবো না, কারণ স্পোরের যে ওয়ালের মধ্যে প্রোটিন, সুগার, ফ্যাট, স্টার্চ এগুলো জমা থাকে এবং অর্গানিক সাবস্টেন্সও কিছু কিছু পরিমাণ বর্তমান থাকে। তাই যেই মেটেরিয়াল ওদের মানে আছে, সেই মেটেরিয়ালটা কি করে ভাঙতে হয়, তবেই সে একটা ডিনেচিওর হচ্ছে এবং সে সম্পূর্ণরূপে স্টেরাইল হচ্ছে, ঠিক আছে। এবার আসবো আমরা মেথড। এই দেখো, এবার আসছি ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসিডিওর, ঠিক আছে। চলো, ড্রাই হিট স্টেরিলাইজেশনে কি বলছে, প্রথম আছে রেড হিট। রেড হিট মানে সম্পূর্ণ, দাঁড়াও 1 মিনিট, ফ্লেমিং আর রেড হিটের মধ্যে খুব একটা পার্থক্য নেই। কি বললাম, ফ্লেমিং এন্ড রেড হিটের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু রেড হিট কোনটা দেওয়া হয় আর ফ্লেমিং কোনটা দেওয়া হয় আমি বোঝাচ্ছি তোমাদের, একটা ছবি ছবি বের করি আমি, ওয়েট করো, এটা বোঝানোর জন্য একটা ছবি বের করি। এই দেখো, এইটা হচ্ছে রেড হিট, কেমন, বলছে ইনোকুলেটিং ওয়্যার অর লুপস types of forceps and needles are held in the flame and Bunsen burner till they become red hot। দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা একটা কিন্তু কি বলতো, এটা কিন্তু একটা বুনসেন বার্নার। দেখবে অনেক মেডিকেল কলেজে এই বুনসেন বার্নার নেই, কি আছে জানো, ই দিয়ে জ্বালাই, বলো না, সিলিন্ডার থেকে পাইপ দিয়ে জ্বালানো হয়, আমাদের মেডিকেল এমসিএইচ তাই করা হতো, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো, এইটা হচ্ছে রেড হিট, দেখতে পাচ্ছ এইখানে এটা কিন্তু স্টেরাইল হচ্ছে, এখানে থাকা এই ইনোকুলেটিং লুপটাকে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ইউরিন বা ব্লাড বা পার্সেল মানে স্যাম্পেলের সঙ্গে যদি তুমি চুবিয়ে দাও, সঙ্গে সঙ্গে কিন্তু কি হবে, ওইখানকার ব্যাকটেরিয়াটা মারা যাবে। তাই এটাকে লুপটাকে নিয়ে হালকা ভাবে, এই আলতো আলতো ভাবে উপরেই সারফেসে, নো মুখের হাওয়া, কোনো হাওয়া নাই, এমনি নর্মাল হাওয়া দিয়ে এটাকে কিন্তু কি করা হয় বলতো, তোমার হচ্ছে ঠান্ডা করা হয়। তারপরেই ওই স্যাম্পেলে কালেক্ট করার পর, স্যাম্পেলের মানে টাচ করানোর পরে, এই লুপটাকে টাচ করানোর পর কোনো মিডিয়াতে কালচার করা হয়।
ওয়েট। এরপরে কি আছে? এরপরে আছে ফ্লেমিং। ফাইলটা কোথায় গেল? এরপরে আছে ফ্লেমিং। ফ্লেমিং জানো, এই যে ফ্লেম তোমার হচ্ছে বুনসেন বার্নারের ফ্লেম, এই যে ফ্লেমটা জ্বলছে রেড হিটে বলেছিলাম কি সম্পূর্ণ লাল হবে, বাট ফ্লেমিং এর ক্ষেত্রে কি হবে, অনলি কালচার টিউব। কোনগুলো? ধরে নাও আরসিএম এর একটা কালচার টিউব, জানো রবার্টসন কুকম্যান মিডিয়ার কালচার টিউব কি বলেছে, মিন্নাবু মিডিয়া বলেছে ল্যাম্প দিয়ে হিট করানো হয়। গুড 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 দিবেন, ঠিক বলেছো, এরকমই হয় গভর্নমেন্ট জায়গায়। চলো, তারপর হচ্ছে গ্লাস লাইট। যখন দেখবে তোমরা গ্লাস লাইটটা কেন আমরা বলি যে ভালো করে স্টেরাইল করে নিতে, গ্লাস লাইট স্ক্যালপেল কেন করা হয় দেখবে, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা ধরুন একটা স্লাইড, এই স্লাইডের মধ্যে সার্ফেসে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, আমি যখন একটা গ্রাম স্টেন করবো সেই জায়গাটাতে কোনো যদি আগে থেকে ব্যাকটেরিয়া বা কোনো একটা কিছু একটা থেকে থাকে পার্টিকেল, সেই জায়গাটাকে পুড়িয়ে মেরে ফেলা হয়। এইটা হচ্ছে ফ্লেমিং। নট এক্ষেত্রে রেড হিট, লাল মানে তাপ দেওয়া হয় না, এটা ফ্লেমিং করা হয়, জাস্ট পাস করা হয়। ঠিক আছে, স্লাইডটাকে এই আগুনের ফ্লেমের উপরে জাস্ট পাস করা হয়। বা আরসিএম কুকমিন মিডিয়া বলো বা যাই করো, তাতে কি হয়, ডাইরেক্ট গা দিয়ে কি করা হয়, এখান থেকে হিট দেওয়া হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। চলো, এরপর আছে ইনসিনারেশন। ইনসিনারেশন বলছে ইনইফেক্টিভ, এটা কি ওয়েস্ট, ইনফেক্টিভ ওয়েস্ট মেটেরিয়াল অফ দ্য রিডিউস কমপ্লিটলি অ্যাশ বাই বার্নিং। দেখো অনেক জিনিস আছে যেইগুলো কোনো একটা মানুষের টিস্যুর একটা অংশ, ঠিক আছে, কোনো একটা মানুষের টিস্যুর অংশ, ঠিক আছে, বায়োমেডিকেল ওয়েস্টের যে ডিসপোজেবল গুলো আছে, বা কারোর হয়তো ক্যাথেটার অংশ আছে, ঠিক আছে, কি বলেছে অ্যানিমেল কার্কেসেস গুলো যেগুলো আছে, সলিড প্যাথোলজিক্যাল আইটেম যেগুলো আছে, সেইগুলোকে কি করা হয়, এটা করেছে গোল্ড স্ট্যান্ডার্ড বলেছে ফর ডিসপোজ করা। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ডিসপোজ করা হয় কেমন। তো সেক্ষেত্রে এইগুলোকে ইনসিনারেশন মানে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এই অ্যাশ গুলো মানে যতক্ষণ না পর্যন্ত মানে কি বলা হয়, মানে ইনসিনারেট করা হয়, যতক্ষণ না পর্যন্ত কি করার জন্য, মানে আমি একটা পয়েন্ট ভুল বললাম এক্ষেত্রে, মানে যদি আমি এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি পোড়াই তাহলে কি উৎপন্ন হতে পারে, ছাই উৎপন্ন হতে পারে। বাট বাট যদি আমি ইনফেক্টিভ মেটেরিয়াল গুলোকে ইনসিনারেট করি এই পারপাস এর দ্বারা, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট, এনিমেল ক্যারাকাস বা মানে কি বলবো এনিমেল যে টিস্যু যেগুলো, সেইগুলো যদি আমি ডিসপোজ করি ইনসিনারেশন পদ্ধতিতে, সেক্ষেত্রে কি হয়, অ্যাশটা কি হয়, কম হয়, ছাইটা কম হয়। এই বার্নিং এর ক্ষেত্রে, এই ইনসিনারেশন মাধ্যমে, ইনসিনারেশনটা আমি একটা ছবি আমি তোমাদের দেখাবো, দাঁড়াও ক্লাস শেষে, দাঁড়াও। এরপর আসছি আমরা হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন কি বলছে, দ্য প্রাইমারি ইলেকট্রিক্যাল অ্যাপারচার কনফিগার ইউটিলাইজ ফর দ্য বোর্ড ল্যাবরেটরি ড্রাই হিট প্রসেস। এটা হচ্ছে স্টেরিলাইজ করে ইলেকট্রিক্যালি একটা সার্কিট আছে, সেই সার্কিটে এটা রেখে দেওয়া হয়, এবং এতে একটা টেম্পারেচার মেনটেন করা হয়। কত? হোল্ডিং টাইম 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 ঘন্টা পর্যন্ত রাখে। আগে ছিল কত? 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 আওয়ার। কেমন? এটা হচ্ছে তোমরা সবাই দেখে থাকবে, এই দেখো এটা হচ্ছে হট এয়ার ওভেন। দাঁড়াও ছবিটা ভালো করে ক্লিয়ার করে, আমার কাছে হট এয়ার ওভেনের ছবিটা ভালো করে নেই। এইটা হচ্ছে হট এয়ার ওভেন, ঠিক আছে, এটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্টের সাথে এখানে জোড়া থাকে, ঠিক আছে। স্যার স্লাইডটাকে টিস্যু দিয়ে মোছার পর, কি দিয়ে? টিস্যু দিয়ে মোছার পর তো পাস করানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিবেন, ঠিক বলেছো, দিবেন, ঠিক, গুড গুড গুড, ঠিক আছে। এবার এতে কি করা হয়, ঠিক আছে, এতে কি করা হয়, কোথাও কোথাও কিন্তু কোনো কোশ্চেন বা বইয়ে কিন্তু দিয়ে দিতে পারে যে হট এয়ার ওভেনের টেম্পারেচার 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি যদি কেউ বলে 30 মিনিট এটাও হবে, আবার কেউ যদি বলে 170 ডিগ্রিতে 60 মিনিট সেটাও হবে, আবার 160তে 2 ঘন্টা সেটাও হবে। তিনটে কিন্তু স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরে তিনটে জিনিস কিন্তু আছে হট এয়ার ওভেনে, খুব ইম্পর্টেন্ট হট এয়ার ওভেন, ঠিক আছে। চলো, এরপরে কি আছে, ইউজেস। আমরা হট এয়ার ওভেন কোথায় ইউজ করে থাকি? হট এয়ার ওভেন আমরা বেসিক্যালি ইউজ করে থাকি গ্লাসওয়্যার, লাইক গ্লাস সিরিঞ্জ আগেকার দিনে ছিল, এখন নেই।
পেট্রি ডিশ, এটা মাইক্রোবায়োলজিতে সবাই জানো আছে। ফ্লাক্স, পিপেট অ্যান্ড টেস্ট টিউব। কারণ এটা তো ড্রাই হিট, যদি এই এই জিনিসগুলো বাদ দিয়ে অন্য কিছু আমরা দিই তাহলে কি হবে, পুড়ে যাবে। হট এয়ার ওভেনে 160 ডিগ্রি বা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি এটা আমরা রাখি তাহলে আমরা এটা পুড়ে যাবে। ঠিক আছে, এবার এটার কি বলেছে এরপরে একটা টপিক বোধহয় ছিল, আমি দেখছিলাম। হ্যাঁ, যে ক্রিটিক্যাল অপারেশনাল প্রিকশন ফর হট এয়ার ওভেন। হ্যাঁ, এই হট এয়ার ওভেন ইউজ করার সময় আমাকে কিছু কিছু টপিক আমাকে মাথায় রাখতে হবে। কি কি টপিক? এটা সব সময় দেখে নিতে হবে যে এটা যেন ওভারলোড না হয়ে যায়, মানে যতটা পরিমাণ আইটেম দেওয়ার কথা তার থেকে যদি আমি বেশি দিয়ে দিই তখন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক আছে, তারপর কি হতে পারে, এটা মানে যেহেতু এয়ার সার্কুলেশন হয় তার জন্য মেটেরিয়াল গুলোকে প্যাকড আপ যদি আমি লোড না করে দিই তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে, হট এয়ার ওভেনে যদি প্যাকড আপ করে দিই তাহলে এয়ার সার্কুলেশনটা, যেটা এর তো মেন উদ্দেশ্য গরম হাওয়া মানে পাস করানো, তখন সেক্ষেত্রে কি হবে, যেন এয়ারটা যদি ভালোভাবে না যায় তাহলে কিন্তু কি হবে, প্রপার স্টেরিলাইজ হবে না। কেমন, এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। টেস্ট টিউব গুলোকে কি করতে হবে, কটন দিয়ে প্লাগ করে নিতে হবে। তা না হলে যদি টেস্ট টিউবে কটন দিয়ে প্লাগ না করা হয় তাহলে কি হবে, পরে যখন আমি ওগুলোকে বের করে নেবো তখন আর স্টেরাইল থাকবে না। কেমন, আর পেট্রি ডিশ, পিপেট যেগুলো আমরা দেবো সেগুলোকে অবশ্যই র্যাপ করতে হবে। কি দিয়ে, খবরের কাগজ দেওয়া করার দরকার নেই, হোয়াইট টিস্যু পেপার দিয়ে ভালো করে র্যাপিং করতে হবে। ঠিক আছে, হোয়াইট টিস্যু পেপার দিয়ে ভালো করে এগুলো র্যাপিং করতে হবে। রাবার মেটেরিয়াল গুলোকেও আমি এখানে দিতে পারবো, যেগুলো কিন্তু দেখে নিতে হবে যে ইনফ্লামেবল যেন না হয়। কেমন, সিলিকন রাবার হলে দিতে না বলছে, কেন, সিলিকন রাবার যদি দেওয়া হয় তাহলে পুড়ে যাবে। কেমন, রাবার মেটেরিয়াল আমি দিতে পারবো, সিলিকন রাবার মেটেরিয়াল আমি দেবো না। আর ইনফ্লামেবল মেটেরিয়াল যদি থাকে সেগুলো আমি দেবো না, কারণ ওর ভিতরে, ওভেনের ভিতরে যদি ইনফ্লামেবল কোনো মেটেরিয়াল দেওয়া হয়, যেহেতু 180 ডিগ্রি একটা গরম তাপ যাবে, ওটা পুড়ে নষ্ট হয়ে যেতে পারে বা আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, আর অবশ্যই এটাকে কি করতে হবে, ওভেনটাকে অ্যালাউ করতে দিতে, মানে কুল করতে দিতে হবে 2 ঘন্টা বিফোর ওপেনিং দ্য ডোর। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর অতিরিক্ত তাপ যদি পেয়ে থাকে তাহলে গ্লাসওয়্যার, মানে জানো কাঁচের ইগুলোকে আমি বলছি, তো সেগুলো কিন্তু কি হতে পারে, ভেঙে বা ক্র্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার বলছে স্টেরিলাইজেশন কন্ট্রোল। স্টেরিলাইজেশন কন্ট্রোল মানে কি জানো, এই যে আমি স্টেরাইল বললাম, আমি যেটা আদৌ তোমার হচ্ছে স্টেরাইল হয়েছে কি হয়নি সেইটা দেখা, কি বললাম, স্টেরাইল হয়েছে কি হয়নি সেইটা তো আমাকে জানতে হবে। আমি মুখে বলে দিলাম, এতে ঢুকিয়ে দিলাম, এরপর স্টেরাইল হলো কি হলো না, তার জন্যই তোমাকে করতে হবে স্টেরিলাইজেশন কন্ট্রোল। স্টেরিলাইজেশন কন্ট্রোল কি বলছে, এনসিটিসি 10,075 আর এটিসিসি, এটিসিসি 970 মানে আমেরিকান টাইপ কালচার কালেকশন। ঠিক আছে, আর এ হচ্ছে ন্যাশনাল কালচার টাইপ কন্ট্রোল। ঠিক আছে, এরা হচ্ছে একটা নির্দিষ্ট কন্ট্রোল, কিসের কন্ট্রোল, ব্যাসিলাস সাবস্টিলিসের যে সাবস্পিসিস গুলো আছে বা নাইগারের যে সাবস্পিসিস গুলো আছে সেইগুলো, ওই স্পিসিস গুলো কি হয়, এই হট এয়ার ওভেনের ভিতর যদি তুমি রেখে দাও তাহলে স্টেরিলাইজেশন প্রপার ভাবে হয়েছে কিনা দেখা যায় এবং ডিস্ট্রয় করে ওখানকার যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটা ইনোকুলেট করা আছে। ঠিক আছে, এছাড়াও আমরা থার্মোকাপেলস ইউজ করতে পারি, যেটা টেম্পারেচারটাকে মানে মেনটেন করে, মানে দেখে নেয় যে এই টেম্পারেচার পর্যন্ত গেছিল কিনা। আর ব্রাউনিশ টিউব, বিশেষ করে যেটা রেড কালারের হয়, সেটা কি করে, সেটা গ্রিন কালার কম্পাউন্ড প্রডিউস করে 2 ঘন্টা 160 ডিগ্রিতে যদি আমরা রাখি 2 ঘন্টা হট এয়ার ওভেনে, তখন এই 3টে ক্ষেত্র আছে, এই 3টে ক্ষেত্র থেকে ফিজিক্যাল কন্ট্রোল, ইন কেমিক্যাল কন্ট্রোল, এগুলো মনে রাখতে হবে। সবাই তো ভাবছে স্টেরিলাইজেশন খুব সহজ চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার নয়। এই কন্ট্রোল গুলো দিয়ে আমি দেখতে পারবো যে স্টেরিলাইজেশনটা হট এয়ার ওভেনে হয়েছে কিনা। ঠিক আছে, এরপরে আসবো আমরা ময়েস্ট হিট স্টেরিলাইজেশন, আর হয়ে এসছে, বেশি নেই। কেমন, একটু ধৈর্য ধরো, 9:44, একটু বেশি চাপ আছে। কারো কোনো বুঝতে সমস্যা বলো, আমি দেখছি। এগুলো বড় চ্যাপ্টার, ঠিক আছে, পড়তে হবে, পড়লেই কিন্তু এগুলো পারবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা? সৌভিক, সৌমি, চঞ্চলা তো অনেকদিন কিছু বলছেই না। দেবজিৎ, দেবজিৎ খুব ভালো ছেলে, খুব ভালো পড়াশোনা করে, খুব ভালো ছেলে। চলো, এরপরে আমরা আসবো কি, ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। শোনা যাচ্ছে তো সাউন্ড? চলো, থ্যাংক ইউ। দেখো, আমি হয়তো বলবে যে স্যার এত মানে একটু জলদি হয়ে যাচ্ছে, দেখো ক্লাসের টাইমিংটা তো খুবই সীমিত,
এবার আমি যদি সম্পূর্ণটা তোমাদেরকে না বলি যে এরপরে কোনটা পড়তে হবে, এরপর দেখো আমি তো তোমাদেরকে দেখো আমাদের কাছাকাছি থাকলে আমরা সবাইকে নোট বা পিডিএফ জেরক্স করে আমরা প্রোভাইড করে দেবো, কিন্তু যেহেতু আমার কাছাকাছি কেউ নেই, আমি তাকে নোট বা পিডিএফটা আমি জেরক্স করে কিভাবে আমি দেবো? ঠিক আছে, তো সেক্ষেত্রে একটাই অপশন আছে যে তোমাদেরকে অবশ্যই এই যে নোট দেওয়া হচ্ছে তোমরা রেগুলার কিন্তু প্রিন্ট আউট করে নেবে। কারণ দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমাদেরকে কাউকে আমরা বই কিনতে বলছি না, ঠিক আছে, কাউকে আমরা বই কিনতে বলছি না, আমরা যা নোটস দেবো, ঠিক আছে, আমরা যা নোটস দেবো, কেউ বেটার আরো জানার জন্য অন্য বুকস কিনতেই পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের তরফ থেকে আমরা যা নোটস দেবো তাতে তোমরা ধরতে পারো যে যদি সম্পূর্ণটা কভার করতে পারো, ঠিক আছে, আশা করা যায় যে এর মধ্যেই সম্পূর্ণটা কভার করা থাকবে, কেমন? তাই অযথা প্যানিক হওয়ার দরকার নেই, ঠিক আছে, এগিয়ে চলো, ঠিক আছে, তোমাদের পাশে সেই ডে ওয়ান থেকে বলছি যেমন ভাবে টিচার অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমরা পাশে আছি, ছিলাম, এবং আমরা পরেও থাকবো। কখনো টেনশন বা ভয় পাওয়ার দরকার নেই, কোনো জানার কোয়েরি যে স্যার এরপরে কি হতে পারে, এরপরে এই যে তোমাদেরকে আবার একটা খবর বলা হয়নি যে এরপরে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি এসছে, যাদের যাদের ডিপ্লোমা শেষ হয়ে গেছে তারা ল্যাটারাল এন্ট্রি 3,000 টাকা না কত জানো দিয়ে ফর্ম ফিল আপ করে নাও, কারণ অলরেডি যারা যে সমস্ত যারা ডিএমএলটি করেছো বেটার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে যারা একদম লেভেল 5-এ বা লেভেল 6-এ জব করতে চাও তাদের জন্য একদম বিএমএলটি কিন্তু মাস্ট। তো তাদের জন্য আমি মনে করি ল্যাবরেটরি টেকনোলজিস্টদের জন্য এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি, একটা ইয়ার কিন্তু সবার কম হয়ে যাবে, কেমন? তো মাথায় রাখবে বিএমএলটি ফর্ম বেরিয়েছে, যদি বলো তোমরা পাওনি আমি তাহলে পিডিএফ শেয়ার করে দেবো কিভাবে কি করতে হবে, একটা ডিমান্ড ড্রাফট করতে হবে ব্যাংকের, আর একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, চলো। ময়েস্ট হিট স্টেরিলাইজেশন, ঠিক আছে, দেখো নামটার মধ্যেই আছে, আগেরটা ছিল ড্রাই হিট, এটা হচ্ছে ময়েস্ট হিট, ঠিক আছে, চলো কি আছে, অ্যাট এ টেম্পারেচার বিলো 100 ডিগ্রি, আমরা 100 ডিগ্রি টেম্পারেচারের নিচেও ময়েস্ট হিট স্টেরিলাইজেশন করে থাকি। অ্যাট এ টেম্পারেচার 100 ডিগ্রি, যখন আমরা 100 ডিগ্রি টেম্পারেচারেও আমরা স্টেরিলাইজেশন করি, আর অ্যাট এ টেম্পারেচার অ্যাবাভ 100 ডিগ্রি, তাহলে আমার ডিফারেন্ট পার্সপেক্টিভে আমি ডিফারেন্ট ময়েস্ট হিট স্টেরিলাইজেশন আমি করে থাকি। অ্যাট এ টেম্পারেচার বিলো 100 ডিগ্রি কোনটা, অ্যাট এ টেম্পারেচার বিলো 100 ডিগ্রি কোনটা, সরি বিলো 100, পাস্তুরাইজেশন অফ মিল্ক, এই যে মিল্কের পাস্তুরাইজ আমি বোঝাচ্ছিলাম, মিল্কের মাইক্রোব্যাকটেরিয়া, ব্রুসেল্লা, সালমোনেল্লা যা যা থাকে, ঠিক আছে, কক্সিয়েল্লা, সব কিন্তু হিট রেসিস্ট্যান্ট করে, ঠিক আছে, এগুলো হিট রেসিস্ট্যান্ট করে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে হোল্ডার মেথডে 63 ডিগ্রি 63 ডিগ্রি টেম্পারেচার 30 মিনিট অথবা 72 ডিগ্রি টেম্পারেচারে যেগুলো নন স্পোরিং যে প্যাথোজেন গুলো থাকছে সেগুলোকে কিন্তু আমাকে মারতে হবে, কি সেক্ষেত্রে হোল্ডার মেথডে আমাকে 63 ডিগ্রি সেন্টিগ্রেড 30 মিনিট এবং ফ্ল্যাশ মেথড 72 ডিগ্রি সেন্টিগ্রেড 20 সেকেন্ডে আমাকে এদেরকে মারতে হবে, ঠিক আছে, চলো। এরপর হচ্ছে কি বলছে, ইনস্পেসেশন ফ্র্যাকশনাল স্টেরিলাইজেশন সাম সিরামস অর এগ মিডিয়া, এগ মিডিয়া কোনগুলো, বিশেষ করে যেগুলো লোয়েস্ট এন্ড জেনসেন মিডিয়া বা লোয়ে ফ্লার সিরাম স্লপ, ঠিক আছে, এইগুলোতে 80 to 85 ডিগ্রি টেম্পারেচারে হাফ অ্যান আওয়ার যদি আমি রাখি তখন সেক্ষেত্রে আমি ইনস্পিসেটর হিসেবে কাজ করে, ঠিক আছে, যখন দেখবে তোমরা ব্যাকটেরিয়াল ভ্যাকসিনেশন যে বাথ থাকে সেক্ষেত্রে 60 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করা হয় এবং সেটা 1 আওয়ার 1 ঘন্টা পর্যন্ত রাখা হয়, সিরাম বা বডি ফ্লুইড গুলোকে স্টেরিলাইজ করা হয় এই মেথডে, কেমন? সেক্ষেত্রে কি বললাম, এর প্রিন্সিপালটা কি, প্রিন্সিপাল হচ্ছে ফার্স্ট এক্সপোজার কিল অল ভেজিটেটিভ ফর্মস, কি বললাম, ফার্স্ট এক্সপোজার কিলস অল ভেজিটেটিভ ফর্ম, দেখো এখানে প্রিন্সিপাল আছে, ঠিক আছে, এই যে ফার্স্ট এক্সপোজার কিলস অল ভেজিটেটিভ ফর্ম, দেখো না পড়লে কিন্তু হবে না, এগুলো কিন্তু পড়তে হবে মন দিয়ে, প্রতিটা খুব ইম্পর্টেন্ট, আমি যে জিনিসগুলো তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, কি করছে, ইন্টারভেল বিটুইন দ্য হিটিং দ্য রিমেন্স ফর, কি করছে, জার্মিনেট ইনটু ভেজিটেটিভ ফর্ম, তাহলে যেই স্পোর গুলো জার্মিনেটেড হয়েছে সেইগুলোর ভেজিটেটিভ ফর্মকে আমি কি করছি, মেরে ফেলছি সাবসিকুয়েন্ট হিটিং, সেই সাবসিকুয়েন্ট হিটিং গুলো আমি কেমন ভাবে দেবো, ভ্যাকসিন বাথ, লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড মানে এলটিএসএফ সেখানেও দিতে পারি, ভ্যাকসিন বাথে কি বললাম ব্যাকটেরিয়াল ভ্যাকসিন বা স্টেরিলাইজেশন করছি কততে 60 ডিগ্রি সেন্টিগ্রেড 1 আওয়ার পর্যন্ত, কেমন? আর লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড কি করছি, সেটাতেও আমরা টেম্পারেচার কি করতে পারি 100 ডিগ্রি টেম্পারেচারে স্টেরিলাইজ করতে পারি। মাথায় রাখতে হবে এক্ষেত্রে যে কন্ট্রোলটা আমি ইউজ করে থাকি, কি বললাম, এক্ষেত্রে যে বায়োলজিক্যাল কন্ট্রোল আমি ইউজ করে থাকি সেটা জিওব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস, খুব ইম্পর্টেন্ট, জিওব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস যদি মারা যায়
এই টেম্পারেচারের মধ্যে তখন এই ভেপার যে লো টেম্পারেচার স্টিম ফর্মালডিহাইড, মানে বুঝতেই পারছো স্টিম মানে ভেপার, বা বলা দরকার নেই, যে প্রেসারটা আমি ইউজ করছি সে সাব অ্যাটমসফেরিক যে প্রেসারের চাপে 75°C সে মারা যাবে। বুঝতে পারলাম। এরপরে আসছি কি, এরপরে আসছি এট এ টেম্পারেচার এক্স্যাক্টলি 100°। 100° মানে তো তোমরা বুঝতেই পারছো যে কি, 100° মানে হচ্ছে বয়েলিং, মানে হচ্ছে ফুটন্ত, মানে হচ্ছে যখন ভেপার দরকার নেই, জাস্ট ভেজিটেটিভ ফর্মটা কি স্পোর ফর্ম, সেটা ডিরেক্টলি বা কন্টিনিউয়াস হিটিং এর প্রভাবে ও মারা যাবে। সেটা কি কি করা হয় বয়েলিং এ, যেগুলো হচ্ছে গ্লাস সিরিঞ্জ আগে ইউজ করা হতো, এবং রাবার স্টপার এইগুলো হচ্ছে আগে ইউজ করা হতো গ্লাস সিরিঞ্জ, এখন করা হয় না। জাস্ট তোমাদের জেনে রাখার জন্য, বা সার্জিক্যাল প্রসিডিওরের যে ইনস্ট্রুমেন্ট আগেকার দিনে, যখন আমাদের এত ইনসিনারেশন বা আমাদের অটোক্লেভ যখন ছিল না, তখন এই বয়েলিং পদ্ধতিতে আমাদের কি 100° টেম্পারেচারে আমাদের করা হতো, মেরে ফেলা হতো। ঠিক আছে। এরপর কি, টিন্ডালাইজেশন অর ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন। কত কি বলছে, স্টিম কত ডিগ্রিতে দেওয়া হয়, 100°C 20 মিনিট, কত 3 সাকসেসিভ ডেজ, মানে এই স্টিমটা কতদিন দেবো, 3 দিন ধরে দেবো। 100°C 20 মিনিট টেম্পারেচার, কি বললাম, এই দেখো এখানে লেখা আছে কত ডিগ্রি লেখা আছে, এই দেখো 100°C টেম্পারেচার কত 20 মিনিট ধরে দেবো, 3 সাকসেসিভ কন্টিনিউয়াস ডেজ, মানে ডে 1-এ দেবো, ডে 2-তে দেবো, ডে 3-তে দেবো। টিন্ডালাইজেশন বা ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন, এটা কোশ্চেন আসবে তো, যে টিন্ডালাইজেশনের অপর নাম বা ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন দিয়ে দেবে টিন্ডালাইজেশন, বয়েলিং, আর স্টিম স্টেরিলাইজার বা ভ্যাকসিন বাদ দিল। এইরকম ভাবে মন দিয়ে কিন্তু এগুলো পড়তে হবে। ঠিক আছে। এতে কোন কোন গুলোকে আমি স্টেরিলাইজ করি টিন্ডালাইজেশনে, এগ, সিরাম অথবা সুগার কন্টেনিং যে মিডিয়া গুলো থাকছে সেইগুলো। ঠিক আছে। এরপর স্টিম স্টেরিলাইজার 100° ফর 90 মিনিট, এগুলো কোনটা, কচ আর আর্নল্ড স্টিম স্টেরিলাইজেশন বলে। এগুলো মোস্টলি এক্সপোজার হয়, বিশেষ করে বলছি আর কি, মোস্টলি এক্সপোজার হয় বিশেষ করে কোন মিডিয়া গুলো, যেগুলো ডিকম্পোজ অন হাই টেম্পারেচার অফ অটোক্লেভ। ঠিক আছে। যেগুলোকে বেসিক্যালি ভাবার দরকার নেই, অটোক্লেভেই এই স্টিম স্টেরিলাইজেশন বা 100°তে 90 মিনিটসটা কচ আর আর্নল্ড স্টিম স্টেরিলাইজেশন যদি কোনো সময় আসে, সেটা টেম্পারেচারটা মাথায় রাখো, 100°C ফর 90 মিনিটস। ঠিক আছে। বলছি ইট ইজ ইউজুয়ালি ইউজ ফর মিডিয়া হুইচ ডিকম্পোজ করে কি হাই টেম্পারেচার অফ অটোক্লেভ। সেম অটোক্লেভের যা নীতি, মানে চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো, সেম ওয়েতে এই 90 মিনিট ধরে এই মানে অ্যাটমসফেরিক যে প্রেসারটা ক্রিয়েট করে তাতে এক্সপোজ হয়। কেমন, চল এবার আসছি অ্যাট এ টেম্পারেচার অ্যাবাভ 100°। 10টা বাজতে চললো, অনেক লং চ্যাপ্টার। অ্যাট এ টেম্পারেচার অ্যাবাভ 100°, যাকে বলছি আমরা আন্ডার প্রেসার বা প্রেসার কুকারের নীতি, তাই তো। অ্যাট এ টেম্পারেচার যাকে আমরা বলছি প্রেসার কুকারের নীতি, অটোক্লেভ। কেমন, যাকে আমরা বলছি অটোক্লেভ। কি, ওয়াটার বয়েলস হোয়েন দ্য ভেপার প্রেসার ইকুয়ালস টু, কি করছে, ভেপার প্রেসার ইকুয়ালস টু কি করছে, ইকুয়ালস equals that the surrounding atmosphere when the atmospheric pressure is raised। যখন অ্যাটমসফেরিক প্রেসার যখন অনেকটা হাই হচ্ছে এবং বয়েলিং টেম্পারেচার অনেকটা বেড়ে যাচ্ছে, সেটাকে কিভাবে আমি টেম্পারেচারটা কন্ট্রোল করছি, সেটা একটা প্রেসার কত পার ইঞ্চি স্কোয়ার ফুট, কি বললাম, পার ইঞ্চি স্কোয়ার ফুটে এই টেম্পারেচারটাকে আমি মেনটেন করছি। ঠিক আছে। কত, 15 পাউন্ড, কত 15 পাউন্ড, এবং টেম্পারেচার কন্ট্রোলটা কত 121°C। কি বললাম, 121°C আমি এক্ষেত্রে ইটা মানে অটোক্লেভের টেম্পারেচারটা মেনটেন করছি কত মিনিট, 15 to 30 মিনিট। কেমন, এবার দেখো প্রিন্সিপালটা বুঝে গেলে, চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, মানে চাপ বাড়িয়ে, মানে এই যে ব্যাকটেরিয়ার স্ফুটনাঙ্ক, মানে আমি যেটা বলছি আর কি, যে স্ফুটনাঙ্ক কিভাবে বাড়বে, নর্মাল যে জল, সেই জলকে যদি তুমি তাপ দাও, তোমাদের কিন্তু ছবিটা আছে দেখি, না ছবিটা নেই, দাঁড়াও 1 মিনিট, একটা জিনিস আমি ছবিটা শেয়ার করছি, ওয়েট করো, বুঝতে সুবিধা হবে। উফ,
আজকে অনেক লম্বা লেন্দি সিলেবাস, কিছু করার নেই, আমাকে তো সিলেবাস শেষ করতে হবে। কোথায় গেল? এই যে ওকে, হটের ওভেনে শেয়ার করেছো, থ্যাংক ইউ। এবার দেখো, থ্যাংক ইউ দীপেন। দেখো অটোক্লেভ এ কি থাকে, অটোক্লেভে খুব ভালো করে পড়তে হবে, অটোক্লেভে অনেকগুলো কোশ্চেন আসে। দেখো অটোক্লেভে যে মেটেরিয়ালটা ইউজ করা হয় মাথায় রাখতে হবে, স্টেনলেস স্টিলের মেটেরিয়াল ইউজ করা হয় অথবা গান মেটাল, কি বললাম, গান মেটাল অথবা স্টেনলেস স্টিল। শোনা যেত ভয়েস আমার? গুড। সাপোর্টিং আয়রন কেজ ইউজ করা হয়, ঠিক আছে। এই অটোক্লেভ দু ধরনের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল অটোক্লেভ, একটা হচ্ছে কি অটোক্লেভ, হরাইজেন্টাল অটোক্লেভ। একটা ভার্টিক্যাল অটোক্লেভ, একটা হচ্ছে হরাইজেন্টাল অটোক্লেভ, ঠিক আছে। মেন এটা একটা ইলেকট্রিক্যাল একটা জেনারেটর বা ইলেকট্রিক্যাল ইম্পিডেন্সের উপর বেস করে বাইরে থেকে তাপ দেওয়া হয়, ঠিক আছে। কি বললাম, বাইরে থেকে তাপ জেনারেট করা হয়। এর ভিতরে কি থাকে, এই দেখো, এটা হচ্ছে হিট। এই দেখো এখানে হিট দেবো, এই হিটটাকে আসার জন্য, এখানে একটা ইলেকট্রিকের কেবল এখানে রাখা আছে। এটা জলের চাপ, কি বললাম, এটা একটা জলের লেন্থ, এই জলটা এক্ষেত্রে মেনটেন করতে হবে, ঠিক আছে। এটা জলের তাপ মানে ই থাকে, ঠিক আছে। এইখানে যে হিটার গুলো আছে, এই হিটারটাকে গরম করার জন্য বাইরে থেকে ইলেকট্রিক এখানে সাপ্লাই করা হচ্ছে। এখানে জল আছে, যারা বুঝতে পারছো না ভালো করে অটোক্লেভ বুঝে নাও, আর কোনোদিন ভুলবে না। এটা দরজা আছে, পরে বলবো এটা কি হয়। এটা পুরো চেম্বার, যে চেম্বারের মধ্যে, এই চেম্বারের মধ্যে পুরোটা কি হয়, জিনিস দিয়ে লোড করে দেওয়া হয়। এই চেম্বারের মধ্যে পুরোটা আমার জিনিস দিয়ে লোড করে দেওয়া হয়, যেগুলো আমরা অটোক্লেভ মেটেরিয়াল, আমি পরে বলে দেবো যে কি কি অটোক্লেভ আমরা করে থাকি এবং কি কি মেটেরিয়াল আমরা দিই, ঠিক আছে। ঠিক আছে, এবার কি দেয়া হয় অটোক্লেভে, এক সেকেন্ড, এই দেখুন। এবার দেখো এখানে জিনিস দিয়ে, মানে যেগুলো আমি অটোক্লেভ করবো তার কম্পাউন্ড এখানে লোড করা হয়। এবার এই চাপ, এখানে জল যা আছে এই জলের উপর প্রেসার ক্রিয়েট করা হয়, ঠিক আছে। প্রেসার ক্রিয়েট করলে এখানে ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে আছে, ঠিক আছে। তো তার উপর কি করা হয়, যখন চাপ বাড়ানো হলো, এখানে প্রেসার বাড়ছে, মানে জায়গাটা এখানে লিড বন্ধ করা আছে। এই প্রেসার একটা সার্টেন টাইম লাগবে এই জলটা গরম হতে, জলটা গরম হলো, তারপর এক্সেস পরিমাণ যে হিট, সেটা এই প্রেসার গজ দিয়ে রিলিজ করবে, ঠিক আছে। এখানে সেফটি ভালভ আছে, এই দিক দিয়ে রিলিজ করবে এবং এই টেম্পারেচার এ কি করবে, এখানে এক্সেস, যদি আমার মনে হয় যে এই জলের জল বেশি হয়ে গেছে, তখন এখানে ডিসচার্জ ট্যাপ দিয়ে এক্সেস জলকে আমি বের করে দেবো, তার নির্দিষ্ট মার্কিং আছে। তারপর এক্ষেত্রে যে জিনিসগুলো এক্ষেত্রে রাখা হলো, মানে ই করার জন্য, অটোক্লেভ করার জন্য, সেগুলোকে আমাকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কন্ট্রোল করার পর 15 to 30 মিনিটস ওয়েট করে 15 পাউন্ড চাপ ক্রিয়েট হলেই কি হবে, এখানে যে ভেজিটেটিভ স্পোর বা ব্যাকটেরিয়া যাই থাকুক তার যে ডিনেচুয়ার করবে, কি পদ্ধতিতে, অটোক্লেভ এই মেথডে চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়। কেমন, কেউ কিছু বুঝতে না পারলে বড়, অটোক্লেভ কে বুঝতে পারোনি বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। চলো তাহলে পরের টপিকে আবার যাই, সেই ভিডিওতে যাই। অলরেডি 10টা বেজে গেছে, আজ আর ক্লাস বোধহয় করতে পারবো না। চলো এরপরে কি আছে, হ্যাঁ, এবার আছে কি কি আমরা অটোক্লেভে কোন কোন মানে জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, কোনগুলো আমি অটোক্লেভ করি, স্টেরিলাইজ করি কোনগুলো, কালচার মিডিয়া, মানে যেই কালচার মিডিয়াতে তোমরা মাইক্রোবায় মানে ব্যাকটেরিয়াল যে অর্গানিজমটা গ্রো করানো হয়, সে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, বুঝতেই পারছো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কোনগুলো, আর বলার দরকার নেই। ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, অ্যানাস্থেসিয়া ইকুইপমেন্টস, রাবার মেটেরিয়াল, গাউনস, ড্রেসিং গ্লাভস, সব জিনিসই অটোক্লেভ করা হয়। তাহলে অটোক্লেভ ইট ইজ দ্য ভার্স চ্যাপ্টার, কেমন, মানে ভার্স টপিক, ঠিক আছে। এছাড়াও ধরে নাও ব্লাড ব্যাগ, ব্লাড ব্যাংকে যে ব্লাড ব্যাগ, কেন ব্ল্যাক দেখাবে বাবা, ব্ল্যাক দেখাচ্ছে, কৃষ্ণেন্দু কি ব্ল্যাক দেখাচ্ছে, একটু দেখে বলো।
চঞ্চলা, থ্যাংক ইউ। আর একটু বাকি থাকলো, পরের দিন বলে দেবো, বলছি। এই যে অটোক্লেভ, এই যে অটোক্লেভ তোমাদের, ঠিক আছে। তারপরে আর কিছু বাকি নেই, এরপর বাকি আছে অ্যাডভান্স ফিজিক্যাল মেথডে ওজোন, ফিল্ট্রেশন আর রেডিয়েশন। তিনটে পদ্ধতিতে আমরা আরো অটোক্লেভ করে থাকি, মানে স্টেরিলাইজেশন করে থাকি, ঠিক আছে। ওজোন, যে তোমরা অক্সিজেন সিলিন্ডার গুলো জন্মের দেখো, এত এত অক্সিজেন সিলিন্ডার, সব কিন্তু এর মারফতে ওজোন মলিকিউল দ্বারা স্টেরিলাইজ করা হয়। ফিল্টার মেথডে কি করা হয়? ফিল্টার মেথডে তোমরা একটু দেখে নেবে, জলের যে এত যে জল, জল খাদ্যের জন্য তো পানীয় জল লাগে, এই জলের সবকিছুই ক্যান্ডেল ফিল্টার, তারপর হচ্ছে সেন্টারে গ্লাস ফিল্টার, মেমব্রেন ফিল্টার, এয়ার ফিল্টার এবং সিরিঞ্জ ফিল্টার, সবগুলোই কি করা হয়? এই ফিল্ট্রেট মেথডের দ্বারা যে ব্যাকটেরিয়াল স্পোর বা মাইক্রো অর্গানিজম যা আছে সেগুলোকে মেরে ফেলা হয়। কেমন? এরপরে একটা আছে রেডিয়েশন স্টেরিলাইজেশন। রেডিয়েশন স্টেরিলাইজেশন একে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, একটা নন আয়োনাইজিং। আয়োনাইজিং মানে বোঝাই যাচ্ছে যেখানে আয়ন দ্বারা রেডিয়েশন হয়, কি গামা রে, ইম্পর্টেন্ট গামা রে, আর হচ্ছে কসমিক রে, ঠিক আছে। এটা হচ্ছে আয়োনাইজিং। আর আয়োনাইজিং কোনটা? সেটা হচ্ছে ইনফ্রারেড অ্যান্ড ইউভি রে। কি বললাম? ইউভি রে হাইলাইট করা আছে, অ্যান্ড ইনফ্রারেড, এগুলো মাথায় রাখবে। এই দেখো ইনফ্রারেড আর ইউভি রে। আর আয়োনাইজিং এ গামা রে আর এক্স রে, কসমিক রে, এইগুলো দিয়ে আমরা কি করে থাকি? স্টেরিলাইজেশন করি। আয়োনাইজিং রেডিয়েশন একটা কোল্ড স্টেরিলাইজেশন, এটা মাথায় রাখতে হবে, এখানে টেম্পারেচারের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা কি কি করা হয়? মানে এর দ্বারা প্লাস্টিক সিরিঞ্জ, সোয়াব, মানে ক্যানুলা, ক্যাথেটার, এইগুলো স্টেরিলাইজ করা হয়। এগুলো কিন্তু বুঝে বুঝে একবার করে তোমরা সবাই চোখ বুলিয়ে নেবে, খুব কঠিন কিচ্ছু নেই নন আয়োনাইজিং রেডিয়েশনে। কোনটা? এই যে তোমরা ল্যামিনার এয়ার ফ্লো, ল্যামিনার এয়ার ফ্লো, কেমন ল্যামিনার এয়ার ফ্লো, সেইগুলোকে তোমরা এই দ্বারা স্টেরিলাইজ করা হয়, ঠিক আছে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর তেমন কিছু নেই, বলেই দিলাম। চলো শেষ আজকের মতো। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। অনেক ভার্স চ্যাপ্টার, ঠিক আছে, অনেক ভার্স চ্যাপ্টার, না শেষ করলে তো শেষ হবেও না। আর তোমাদের দেখো এরপরে এই যে এতদিন পর্যন্ত 11টা ক্লাস হয়ে গেল, আমরা 9 তারিখ থেকে ক্লাস শুরু করেছি, ঠিক আছে, 11টা ক্লাস হয়ে গেল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কেমন, মেনলি তোমাদের আশিস স্যার, বুদ্ধদেব স্যার আর আমি, শুভদীপ স্যার, তিনজন মিলে ক্লাস নেওয়া হয়েছে। এই তিনজনের যা ক্লাসে যা নোটস দেওয়া হয়েছে, টপিকে পড়ানো হয়েছে, যার যা কোয়ারি থাকবে গ্রুপে কোশ্চেন লিখে দাও। একটা ডেট দেওয়া হবে 2 দিন বা 3 দিন পর, ঠিক আছে, ডেট দেওয়া হবে। তোমরা আজকে কালকের মধ্যে পড়ে নাও, পড়ে তোমরা সবাই সবার মতো করে যার যা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কমপক্ষে একটা বা দুটো করে তোমরা সেই কোশ্চেন গুলো দিয়ে দাও। সেগুলো পুরো ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে, যে এই টপিক এতদূর পর্যন্ত পড়ানো হয়েছে, কারোর কোনো, কারণ আমরা এখানে স্টেপ জাম্প করতে যাই না। কেউ পরে এসেছো, তারা অন্য দাদাদের কাছ থেকে, দীপেনের কাছ থেকে নোট নিয়ে নাও, যারা যা বুঝতে পারোনি। দীপেন ডে 1 থেকে আছে, সৌভিক আছে, চঞ্চলা আছে, সবার কাছ থেকে নোট নিয়ে নাও। আমরা একদম রেকর্ডিংও চালু আছে, আমরা আমাদের রেকর্ডিংও মানে রাখছি, তাতে আমাদের সুবিধা হয়। রেকর্ডিংটা অফ করতে হবে আগে।